আসসালামু আলাইকুম। আজ 11 এপ্রিল 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছে। ডক্টর ইউনূসের সফলতাকে স্বীকার করলেন সাবেক ছাত্রলীগ নেতা নাজবুল। মঙ্গল শোভাযাত্রা ফিরে যাচ্ছে আগের নামে, থাকছে হাসিনার দানব প্রতিকৃতি। এবার বিস্তারিত। পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এই তথ্য। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা পলাতক শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে। সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে দেশ জুড়ে বাড়ছে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হামলা ও সহিংসতা। এসব দমনে চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনায় দেওয়া হয়েছে অপরাধ দমন ও রাজনৈতিক উত্তেজনা মোকাবেলার কৌশল। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 5 আগস্ট সরকারের পতনের পর চট্টগ্রামে সহিংসতা, দখল, সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংঘটিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়। এতে অস্থির পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের জন্য 8 দফা নির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, নৌঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো, বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানিদাতাদের শনাক্তকরণ, অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভাড়ায় চালিত গাড়ি ও স্ট্যান্ডগুলোর ওপর নজর রাখা। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল ও ডিবি মোহাম্মদ রাসেল বলেন, সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল পুনরুদ্ধার হয়েছে। আমরা নিয়মিত অভিযানে আছি এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম বলেন, নগরীতে পুট ও 9 পেট্রোল, নতুন চেকপোস্ট এবং মিনি টিম গঠন করে কাজ করা হচ্ছে। যেসব এলাকা অস্থিরতার ঝুঁকিতে আছে সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জুনায়েদ কাউসার বলেন, আমি নির্দিষ্ট কোনো চিঠির বিষয়ে নিশ্চিত নই, তবে হুমকি বা গুজব পেলে আমরা নিয়ম মাফিক প্রস্তুতি নিই যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। পুলিশ সবসময় সচেতন ও সতর্ক রয়েছে। পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার বেলা 11:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। পোস্টে সার্জিস আলম লেখেন, পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে, এখন ফিটনেস পরীক্ষা চলছে, এরপরে 50 মার্কের লিখিত পরীক্ষা হবে, সবশেষে 15 মার্কের ভাইভা হবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইভার 65 মার্কের উপর নির্ভর করবে তার চাকুরি হবে কি না। অর্থাৎ এখানে রিটেন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রিটেনে যত ভালো করবে তার চাকুরি পাবার সম্ভাবনা তত বেশি। তিনি লেখেন, গতবার প্রায় 5000-এরও বেশি পরীক্ষার্থী ফিটনেসে উত্তীর্ণ হয়ে রিটেন এবং ভাইভা দিয়েছিল। এর মধ্যে ফাইনালি 28 জন নিয়োগ পেয়েছিল। ভাইভাতে মোটামুটি বেসিক জ্ঞান থাকলে 15-এর মধ্যে 7 থেকে 8 এমনিতেই পায়। সেখানে ভাইভাতে সুপারিশ করে 2 থেকে 4 মার্ক বাড়িয়ে কোনো লাভ নেই যদি আপনি রিটেনে ভালো না করতে পারেন। যেহেতু রিটেনে ভাইবার 3 গুণ মার্কস রয়েছে, তাই যদি আপনি পুলিশের কনস্টেবল হতে চান তাহলে লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই রিটেন ভাইবার প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন। জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছেন, পঞ্চগড়ে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে, কোনো প্রকার সুপারিশকে গ্রহণ করা হবে না। সার্জিস আলম আরও লেখেন, কোটা না মেধা এই স্লোগান দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে। 1500-এর অধিক মানুষ জীবন দিয়েছে।
1,00,000-এর অধিক মানুষ রক্ত দিয়েছে। সেখানে মেধার বিপরীতে সুপারিশ এই অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে প্রতারণার নামান্তর। তাই দয়া করে নিয়োগের ক্ষেত্রে আমার কাছে কেউ কোনো প্রকার সুপারিশের আশায় আসবেন না এবং আহ্বান থাকবে অন্য কোনো দলের কোনো নেতার কাছেও যাবেন না। বরং আমরা চাইব বাংলাদেশ পুলিশ শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করবে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা সেখানে সহযোগিতা করব, মেধার জয় নিশ্চিত করব। আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের কড়া সমালোচনা করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম। নসরুল হামিদকে চোর বলেও সম্বোধন করেছেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরও সমালোচনা করেছেন তিনি। শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া একটি পোস্টে এই সমালোচনা করেন তিনি। ফেসবুকে সিদ্দিক নাজমুল আলম লেখেন, যেই লুটপাট করে দলটাকে শেষ করল অতিরঞ্জিতভাবে, অতি কথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করল, তাদের বিরুদ্ধে লিখলেই এক দলের জ্বালা উঠে এভাবে যে এখন ঐক্যের সময়, এখন এগুলো লেখা যাবে না নাম, আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে। মোট কথা, তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করব। আমাদের পরিবার জীবন দেবে আর তারা সুটেড বুটেড হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবে। অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম, কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন, কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করত এবং নিজেদের পছন্দের পাওয়ার প্ল্যান্ট ব্যবসায়ী রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাতো। বিদ্যুৎ চোর বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিল। আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিল, মনে করেছিল বড় লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবে না। কিন্তু না, নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছে বিপু। বিপু একটা চোর চোর চোর, ওর বউ চোর, ভাই চোর, সন্তানেরা চোর। ওদের গত 10 বছরের চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা। বিপুর সমস্ত ব্যবসা বাণিজ্য বিএনপি জামাতের নেতারা অংশীদারিত্বের ভিত্তিতে দেখাশোনা করছে। বিপুরা ক্ষমতা এবং টাকার কারণে নিজেদের ঈশ্বর মনে করত। চরিত্রহীন লম্পট পরিবার বিপুর পরিবার। ওই পরিবারের পুরুষদের চাইতে নারীরাও পিছিয়ে নেই। দে আর পারভার্টেড বাই সোশ্যালি অ্যান্ড সেক্সুয়ালি। বিপু চোর, বিপু চোর, বিপু চোর। এই চোরের চুরির কারণে এবং বিপুর কেরামতিতে রাজনীতিকে রাজপথ থেকে এসি রুমে চলে গেছে, 5 স্টারে নিয়ে গেছে। রাজনীতিকে ছাত্র যুবক শ্রমিক থেকে কর্পোরেটে নিয়ে গেছে, রাতের বেশ্যাদের কাছে নিয়ে গেছে। ফলশ্রুতিতে আমরা ধ্বংস হয়েছি। আর মুসলমানরা ফিলিস্তিনিদের রক্ষার জন্য যেমন আবাবিল পাখির অপেক্ষায় বসে আছে, আমরা আওয়ামী লীগের লোকজন শক্তিশালী কিংবা প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছি যে তারা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। এলাকার রাজনীতিতেও বিপু জিরো। পুরো রাজনীতিটা করেন ওইখানে শাহিন চেয়ারম্যান। অত্যন্ত জনপ্রিয় কর্মী বান্ধব দুঃসময়ের শাহিন চেয়ারম্যানের সাজানো বাগানের মালিক হলো বিপু। অথচ শাহিন চেয়ারম্যানের মতো পুরনো মানুষের সাথে উপজেলার সাধারণ সম্পাদক বানিয়েছে বিপুর ব্যক্তিগত সহকারী এক ইয়ো বয়কে। বিপু কিন্তু তার ছেলে মেয়েদেরকে লাক্সারিয়াস লাইফ লিড করাচ্ছে, কিন্তু আমি আপনি আমাদের ছেলে মেয়েদের মৌলিক চাহিদা পূরণ করাতে হিমশিম খাচ্ছি। আমি সরকারি দলে থাকতেও সমালোচনা করেছি, নিজের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছি, বড় বড় রথী মহারথীদের সাথেও অন্যায় ইস্যুতে ছাড় দিইনি, দিব না। নেত্রী জীবিত যতদিন থাকবেন ততদিন রাজনীতি করার চেষ্টা করব। আমার স্পষ্ট অবস্থান থেকে নেত্রী যেদিন থাকবে না সেদিন থেকে আর রাজনীতিও করব না। বর্ষবরণ শোভাযাত্রার নাম পরিবর্তন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, আমরা নাম পরিবর্তন করছি না, আমরা পুরনো নাম এবং ঐতিহ্যে ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছিল। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলা নববর্ষের এই শোভাযাত্রার নাম পরিবর্তন বিষয়ে তিনি এমন মন্তব্য করেন। উপাচার্য বলেন, এই শোভাযাত্রার মূল প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক ও সামাজিক নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই বিষয়টি তুলে ধরা। কিছু মোটিভ সেই কাজটি করছে। আর দ্বিতীয় যে অংশটি আছে সেটি হচ্ছে মূলত ঐক্যের ডাক, সম্প্রীতির ডাক।
1989 সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে চারুকলা। শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা। জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো 2016 সালের 30 নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালিত হবে বাংলা নববর্ষ। এদিকে চারুকলায় ঘুরে দেখা যায় বাঁশ বেতের কারুকাজে তৈরি হচ্ছে এক দৈত্যাকৃতির ফ্যাসিবাদী প্রতিকৃতি, যার উচ্চতা হবে প্রায় 20 ফুট, যেখানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাবয়বের দুপাশে থাকবে সিংহের মতো অবয়ব। ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় হয়েছে মামলা। সেই মামলার চার্জশিটে আসে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম। তবে তাদের নাম বাদ দিতে থানার ওসিকে সুপারিশ করেছেন উপজেলা বিএনপি সভাপতি। এই ঘটনায় উপজেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অবশেষে ওই নেতার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি। ঘটনাটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার। গত বুধবার রাতে উপজেলা বিএনপি সভাপতি সাদিকুল ইসলাম নান্নুর কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি। আগামী 7 দিনের মধ্যে জেলা দলীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে ওই বিএনপির নেতাকে। দলীয় সূত্রে জানা যায়, ফুলছড়ি থানার ওসি বরাবর একটি চিঠি দেন নান্নু। সেই চিঠিতে তিনি ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মামলার চার্জশিট থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম বাদ দেওয়ার জন্য সুপারিশ করেন। এছাড়া সাদিকুল ইসলাম ও ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল হাকিমকে শ্রমিক দলের ফজলুপুর ইউনিয়ন শাখার সভাপতি করার জন্য প্রত্যয়নপত্র দিয়েছেন। যুবলীগ নেতা হাকিম ওই মামলার এজাহারভুক্ত আসামি। তার পক্ষে আদালতে সাক্ষ্য দিয়েছেন নান্নু। এসব অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত ব্যাখ্যা চেয়ে নান্নুকে চিঠি দেওয়া হয়েছে। জামাত ইসলামীকে খুনির দল আখ্যা দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা নূর করিম বলেন, 1971 সালে তারা 30 লাখ মানুষ হত্যা করেছে, 2 লাখ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, এমনকি ছোট শিশুদেরও হত্যা করতে তারা দ্বিধা করেনি। তাদের ক্ষমতায় আসার স্বপ্ন কিয়ামত পর্যন্ত পূরণ হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এক প্রতিবাদ সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার নূর করিম এসব কথা বলেন। বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এই সভায় নূর করিম জামায়াতকে লুণ্ঠনকারী দল হিসেবে আখ্যা দিয়েছেন। বলেন, 1971 সালে তারা লুটপাট করে টাকার পাহাড় গড়েছে, সেই অর্থ দিয়ে তারা এখনো রাজনীতি করে। তারা শুধু আমাদের নয়, আমাদের মা বোনদেরও হত্যা করেছে। বিদেশে অর্থ পাঠিয়ে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডাও চালাচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেও জামায়াতের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন নূর করিম। তিনি বলেন, আমরা তাদের 20 দাঁত ভেঙে দেব। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। একটা মানুষ সাহসের উপর ভর করে অনেক অসাধ্য সাধন করতে পারে। আর এই সাহস কোথা থেকে আসে জানেন? সাহসের মূল উৎস হচ্ছে সততা এবং কাজের প্রতি একাগ্রতা। প্রিয় বন্ধুরা, আজ থেকে আপনি আমি চলুন সবাই সাহসের সঙ্গে এগিয়ে চলি, সাহসের সঙ্গে প্রত্যেকটি কাজের সমাধান করবার চেষ্টা করি। আর এর জন্য যে সততা প্রয়োজন, সেই সততার চর্চাও করতে থাকি। একদিন দেখব যে আমি আমার জীবনের পুরো কাজকর্মই সততার সঙ্গে করতে পারছি, কিন্তু অনুশীলনটা এখন থেকেই শুরু করতে হবে। জীবনের সকল অসততা আস্তে আস্তে মুছে ফেললেই আপনি আলোর মানুষ হয়ে উঠবেন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। যে কোনো আক্রমণকারী ফেরাউনের সেনাবাহিনীর মতো সমুদ্রে পরাজিত হবে এবং ডুবে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেন, দেশের নৌ ও প্রতিরক্ষা শক্তি আগের চেয়েও শক্তিশালী। বন্দর আব্বাসে 86তম নৌবহরের পরিবারের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শাহরাম ইরানি বলেন, আজ শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসেবে দেখে। তিনি বলেন, শয়তান সমুদ্রে সরাসরি সংঘর্ষ চায়, কিন্তু সৃষ্টিকর্তার সাহায্যে আমরা ফেরাউনের লোকদের মতো এটিকে পরাজিত এবং ডুবিয়ে দেব।
ইরানি ৮৬তম নৌগোষ্ঠীর মিশনের সাফল্যের জন্য পেশাদার দক্ষতা এবং সার্ভিসম্যানদের পরিবারের ধৈর্যের সংমিশ্রণকে দায়ী করেছেন। তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক মিশনে তাদের অনুপস্থিতি সহ্য করে আমার কমরেডদের মনোবল বৃদ্ধিতে পরিবারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নৌবাহিনী প্রধান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এখন সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তির সমকক্ষ হিসেবে দেখে। আমার কমরেডদের প্রচেষ্টা দেশ, অঞ্চল এবং বিশ্বের সকলের কাছে দৃশ্যমান হয়ে উঠেছে। ইরানি বলেন, এটি আমাদের প্রিয় ইরানের জন্য মর্যাদা এবং গর্ব বয়ে এনেছে, যোগ করেন তিনি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।